আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দেখেন, গত ক্লাসে আমরা সমাসের যে বেসিক তথ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ আমরা সমাসের প্রকার ভেদে চলে যাব। দেখেন, আমরা যদি সমাসের প্রকার ভেদে চলে যাই, প্রথমে আমরা বলবো আসলে বলতো সমাস আসলে মূলত কত প্রকার। সমাস মূলত আমরা জানি সমাস মূলত 6 প্রকার, কিন্তু আসলে 2022 সালের পরবর্তীতে সমাসকে 4 প্রকার বলা হচ্ছে। সমাসকে বলা হচ্ছে 4 প্রকার। দেখেন, যখন আপনার অ্যাডমিশন টেস্ট বলেন, চাকরির পরীক্ষা বলেন, এইগুলোতে যখন বলবে সমাস কত প্রকার, তখন আপনি নির্দ্বিধায় বলবেন 4 প্রকার। তখন বলবেন 4 প্রকার। কিন্তু কিন্তু আসলে আমাদের 4 প্রকার থেকে আমাদের প্রশ্ন আসে না। আমাদের ওই আগের যে 6 প্রকার, সেই 6 প্রকার থেকেই প্রশ্ন আসে। যার ফলে আমরা আসলে 4 প্রকার শিখবো না। আমরা শিখবো সমাস, আমরা শিখবো 6 প্রকার। কয় প্রকার শিখবো বলেন? আমরা শিখবো সমাস 6 প্রকার। দেখেন, 6 প্রকার। ওকে, দেখেন 6 প্রকারে প্রথমে আমরা কাকে পাই বলেন? আমরা 1 নম্বরে পাই দ্বন্দ্ব সমাস। কাকে পাই? দ্বন্দ্ব সমাসকে। কাকে পাই বলেন? এই দ্বন্দ্ব সমাস মনে রাখবেন। এই দ্বন্দ্ব সমাস আপনি চিনবেন কিভাবে? সিম্পলি মনে রাখবেন, দ্বন্দ্ব সমাস সমান সমান উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। কি বলেছি বলেন? তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান বলেন? দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দেখেন, আমরা আমাদের আগের ক্লাসে আমরা বলেছিলাম সমস্ত পদকে ভাঙলে আমরা দুইটা পদ পাই, একটা পূর্বপদ আর একটা পরপদ। এই দুইটা পদ অর্থাৎ পূর্বপদ পরপদ দুইটাই প্রধান হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসে। কোন সমাস বলেন? দ্বন্দ্ব সমাস। ওকে, চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমরা বললাম যে মা বাবা। কি বলেছি বলেন? মা বাবা। দেখেন, আমরা ব্যাস বাক্য বলে পাই মা ও বাবা, তাই তো? আমাদের ব্যাস বাক্য আমরা না করলেও পারি, আমরা সমস্যা। ব্যাস বাক্যটা আসলে ফ্যাক্ট না, কারণ আমাদের পরীক্ষাতে ব্যাস বাক্য দিবে না। পরীক্ষাতে দিবে, অবভিয়াসলি দিবে কোনটা? অবভিয়াসলি দিবে সমস্ত পদ। এখন যদি আমরা খেয়াল করে দেখেন মা বাবা, ধরেন আমরা আরো কয়েকটা বললাম। দেখেন, দিন রাত। কি বললাম বলেন? মা বাবা, দিন রাত। ধরেন আমরা বললাম যে অহিনকুল। ওকে, দেখেন খেয়াল করে একটু সবাই দেখেন মা বাবা। দেখেন, মা বাবা যখন বলেছে, দেখেন আসলে কে প্রধান এখানে? আসলে মা দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? মা শব্দ দ্বারা, দেখেন মা শব্দ দ্বারা মাকেই বোঝাচ্ছে। আবার দেখেন বাবা দ্বারা আসলে বাবাকেই বোঝাচ্ছে। তার মানে এখানে মা বাবা দুইটা পদেরই প্রাধান্য দিচ্ছে। এরপরে দেখেন দিন রাত, দিন ও রাত। এখন কথা হচ্ছে দিন রাত, দিন ও রাত। এখানে আসলে দিন প্রধান নাকি রাত প্রধান? না, আসলে দিনও প্রধান আবার রাতও প্রধান। কারণ কি? এখানে দুইটাকেই বোঝাচ্ছে। এরপর যদি আমরা দেখি ওহি নকুল। দেখেন, ওহি মানে কি বলেন? আমরা জানি ওহি মানে কি বলেন তো? ওহি মানে সাপ। কি বলেন তো? সাপ। আবার নকুল মানে কি বলেন? বেজি। এখন তার মানে আসলে কে প্রধান? ওহি নকুল দ্বারা আসলে ওহিকে বোঝায় নাকি নকুলকে বোঝায়? না, আসলে অবভিয়াসলি ওহি নকুল দ্বারা ওহি অর্থাৎ সাপকেও বোঝায়, নকুল অর্থাৎ বেজিকেও বোঝায়। তার মানে আমরা কি বলেছি বলেন? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? উভয় পদ যখন প্রধান হবে সেটা নির্দ্বিধায় কোন সমাস বলেন? দ্বন্দ্ব সমাস। উভয় পদ যখন দেখবেন যখন দেখবেন সমস্ত পদের উভয় পদই প্রধান, এটা নির্দ্বিধায় দাঁড়ায় দিবেন, এটা দ্বন্দ্ব সমাস। কোন সমাস বলেন? দ্বন্দ্ব সমাস। তার মানে আমরা দ্বন্দ্ব সমাস বললাম যে সমাসে উভয় পদই প্রধান। ওকে, আমরা এরপরে চলে যাব দ্বন্দ্ব সমাসের বিপরীত একটা সমাস আছে, যার নাম আমরা জানি যে তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। কোন সমাস বলেন তো? বহুব্রীহি সমাস। এই যে বহুব্রীহি, দেখেন আমরা বলেছি দ্বন্দ্ব সমাস হচ্ছে বহুব্রীহির বিপরীত। কেন বলেছি এটা? দেখেন, আমরা দ্বন্দ্ব বলেছিলাম এটা দুইটা পদই প্রধান। এখন খেয়াল করেন, আমরা বহুব্রীহি বলবো এটা কোন পদই প্রধান নয়। কোন পদই প্রধান নয়। দেখেন, আমরা দ্বন্দ্ব বলেছিলাম দুইটাই প্রধান, বহুব্রীহি বললাম কোনটাই প্রধান নয়, অন্য অর্থ প্রকাশ করবে। অন্য অর্থ প্রকাশ করবে। দেখেন, আমরা আসলে কি বললাম? আমরা বলেছিলাম দ্বন্দ্ব সমাসের দুইটা পদই প্রধান, আর আমরা বহুব্রীহি বলেছি এটা কোনো পদই প্রধান নয়, এটা অন্য একটা অর্থ বা নতুন একটা অর্থ প্রকাশ করবে। দেখেন, যদি আমরা বলি, ধরেন আমরা বললাম যে প্রসিত। কি বললাম বলেন? প্রসিত ভত্রিকা।
দেখেন প্রসিত ভর্তৃকা, দেখেন এই প্রসিত ভর্তৃকাকে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে পাই প্রসিত ভর্তৃকা যার, প্রসিত ভর্তৃকা যার। এখন আমাকে আগে বুঝতে হবে এই প্রসিত শব্দের অর্থটা কি, প্রসিত শব্দের অর্থটা কি। দেখেন প্রসিত শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, কি প্রসিত শব্দের অর্থ কি বলেন, প্রবাসী। আর এই যে ভর্তৃকা, এই ভর্তৃকা মানে কি বলেন তো, এই ভর্তৃকা মানে মনে রাখবেন হাজবেন্ড অর্থাৎ স্বামী, হাজবেন্ড অর্থাৎ কি মনে রাখবেন স্বামী। তার মানে খেয়াল করেন এই যে প্রসিত ভর্তৃকা বলতে আসলে কাকে বোঝাচ্ছে, প্রসিত ভর্তৃকা যার। তার মানে এখানে আসলে কি প্রবাসীকে বোঝাচ্ছে, একজন প্রবাসীকে বোঝাচ্ছে নাকি একজন স্বামীকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে। দেখেন এটা বোঝাচ্ছে একজন নারীকে, একজন এই প্রসিত ভর্তৃকা দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন, একজন নারীকে বোঝাচ্ছে যার হাজবেন্ড থাকে দেশের বাইরে। তার মানে প্রসিত ভর্তৃকা যার, ওই যে যারটাকে এখানে প্রাধান্য দিচ্ছে, এই যারটাকে বলেন এই একজন নারী, একজন নারী যার হাজবেন্ড দেশের বাইরে থাকে। তার মানে প্রসিত ভর্তৃকা বলতে বোঝায় কাকে, নারীকে। তার মানে এখানে প্রসিত প্রধান না, আবার ভর্তৃকাও প্রধান নয়। এখানে প্রধান কে বলেন, প্রধান হচ্ছে এই নারী যার হাজবেন্ড দেশের বাইরে থাকে। বুঝতে পারছি? ওকে চলেন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। চলেন ধরেন আমরা বললাম 80-20, কি বললাম বলেন 80-20। খেয়াল করে দেখেন 80-20, 80-20 শব্দ আসলে কে প্রধান, 80 প্রধান নাকি 20 প্রধান। দেখেন এই 80-20 কে আমরা ব্যাস বাক্য করলে পাই 80-তে 20 যার। দেখেন আমরা আসলে এই ব্যাস বাক্য দেখে শিখবো না, আমরা ব্যাস বাক্য দেখে শিখবোই না, কারণ আমাদের পরীক্ষায় মানে কোনো পরীক্ষাতেই ব্যাস বাক্য আসবে না, আমাদের আসবে সমস্ত পদ, যার ফলে আমরা সমস্ত পদ দেখে আমরা শিখবো। ঠিক আছে, এখন চলেন এই যে 80-20, দেখেন 80, আমাকে আগে বুঝতে হবে 80 শব্দের অর্থটা কি। মনে রাখবে এই 80 আছে তিনটা, কয়টা বলেন, 80 আছে তিনটা, একটা হচ্ছে সরেয়া দন্তস্বয় রস্যই আসি, একটা আছে সরেয়া দন্তস্বয় রস্যই আসি, আরেকটা মনে রাখবেন আরেকটা আছে সরেয়া তালবস্বয় রস্যই আসি। মনে রাখবেন আরো একটা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের তালবস্বয় দীর্ঘী আসি। মনে রাখবেন এই যে প্রথম যে 80টা আমরা বলেছি সরেয়া দন্তস্বয় রস্যই আসি, মনে রাখবেন এই 80 বলতে বোঝা হচ্ছে এই যে যাওয়া আসাকে। ধরেন আপনাকে কে একজন ডাকলো, আপনি কি বলবেন 80, তার মানে আপনি ওই যে যাওয়া আসাকে বোঝাচ্ছেন। এরপরে যদি আমরা বলি এই সরেয়া তালবস্বয় রস্যই আসি, মনে রাখবেন এই 80 বলতে বোঝা হচ্ছে 8-এর শূন্য 80, অর্থাৎ একটা সংখ্যাকে নির্দেশ করে। এরপরে দেখেন সরেয়া তালবস্বয় দীর্ঘী আসে, আমাদের এই যে আমাদের কাঙ্ক্ষিত সরেয়া তালবস্বয় দীর্ঘী আসে। মনে রাখবেন এই 80 মানে মনে রাখবেন দাঁত, এই 80 মানে কি বলেন দাঁত। এখন কথা হচ্ছে এই যে 80-তে 20 যার, দাঁতে 20 যার, তার মানে আসলে দাঁতে 20 যার, এখানে আসলে দাঁতকে বোঝাচ্ছে নাকি 20 কে বোঝাচ্ছে, আসলে দাঁত কেউ না আবার বিষ কেউ না, বোঝাচ্ছে কাকে বলেন, বোঝাচ্ছে সাপকে। কাকে বোঝাচ্ছে, সাপকে। তার মানে এখানে কে প্রধান, এখানে সাপ প্রধান। আমরা কি বলেছি, আমরা বলেছি কোন পদই প্রধান নয়, পূর্বপদ পরপদ কোন পদের অর্থেরই প্রাধান্য পাবে না। প্রধানকে যারা বলছে অন্য একটা অর্থ প্রকাশ করবে, অন্য একটা পদকে প্রাধান্য দেবে। তার মানে আমাদের এখানে কে প্রধান বলেন, আমাদের এখানে সাপ প্রধান। এই যে প্রসিত ভর্তৃকা, এই প্রসিত ভর্তৃকার এখানে কে প্রধান, প্রসিত নাকি নাকি আমাদের কি বলে ভর্তৃকা, না আসলে কে প্রধান বলেন, আসলে প্রধান একজন নারী যার স্বামী বিদেশ থাকে। বুঝতে পারছি? তাহলে আমরা দেখেন আমরা বলেছি দ্বন্দ্ব সমাসের দুইটা পদই হবে প্রধান, আর আমরা বহুব্রীতে বলেছি এটা কোনো পদই প্রধান নয়। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে তৎপুরুষ সমাসে। চলুন আমরা তৎপুরুষ সমাসে যাই। তাহলে আমরা বলেছি দ্বন্দ্ব সমাস হচ্ছে দুইটা পদই প্রধান, আর আমরা বহুব্রীতে বলেছি এটা কোনো পদই প্রধান নয়। এরপর আমরা চলে যাবো আমাদের তৎপুরুষ সমাসে। দেখেন তৎপুরুষ সমাসটা এটা সবচেয়ে সহজ সমাস। কেন সহজ, জাস্ট মনে রাখবেন বিভক্তি লোপে যে সমাস হয় বিভক্তি লোপে যে সমাস হয় তাই তৎপুরুষ সমাস, তাহলে বিভক্তি লোপে যদি সমস্ত পদ গঠন করে তাহলে আমরা তাকে বলবো কোন সমাস বলেন, তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান বলেন, মনে রাখবেন এই
কোন পদ প্রধান এটা মনে রাখার জন্য এই দ্বিতকটা মনে রাখবেন। দেখেন এই দ্বিতে কি বলেন দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কি বলেন কর্মধারয়। এই তিনটারই মনে রাখবেন পরপদ প্রধান। কোন পদ প্রধান বলেন পরপদ প্রধান। তাহলে আমরা কি বলেছি বলেন দ্বিগু, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় তিনটারই পরপদ প্রধান। তার মানে আমাদের তৎপুরুষের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য দেবে, তাহলে সেটা কোন সমাস বলেন তৎপুরুষ সমাস। চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আমরা বললাম যে চায়ের বাগান। কি বলেছি বলেন চায়ের বাগান। চায়ের বাগানকে আমরা সংক্ষেপ করলে কি পাই বলেন চায়ের বাগানকে আমরা সংক্ষেপ করলে পাই চা বাগান। কি পাই বলেন চা বাগান। ধরে আমরা বললাম যে বস্তায়। কি বললাম বলেন বস্তায় বন্দি। দেখেন বস্তায় বন্দিকে আমরা সংক্ষেপ করলে কি পাই বলেন আমরা পাই বস্তা বন্দি। কি পাই বস্তা বন্দি। দেখেন একটু খেয়াল করেন, এখন এই যে চায়ের বাগান, এখান থেকে দেখেন লোপ পেয়েছে কোনটা বলেন তো লোপ পেয়েছে এর বিভক্তি। কোন বিভক্তি বলেন এর বিভক্তি। আর আমরা জানি এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি বলেন ষষ্ঠী বিভক্তি। আর আমাদের এই যে বস্তায়, এখান থেকে বস্তায় বন্দি আমরা কি পেয়েছি বস্তা বন্দি। তার মানে এখানে আমাদের অন্তঃস্থ লোপ পেয়েছে। অন্তঃস্থ কোন বিভক্তি বলেন এইটা সপ্তমী বিভক্তি। কোন বিভক্তি বলেন সপ্তমী বিভক্তি। এখন খেয়াল করেন বিভক্তি লোপ পাচ্ছে, আমরা বলেছি বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য দেবে, তাহলে সেটা তৎপুরুষ সমাস। চলেন দেখে আসি। দেখেন চায়ের বাগান, এই চায়ের বাগান বলতে আসলে কাকে বোঝাচ্ছে? দেখেন চাকে বোঝায় নাকি একটা বাগানকে বোঝায়? চায়, দেখেন চায়ের বাগান। ধরেন আমরা শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছি, এখন আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে ইসরাফিল ওই দেখো চায়ের বাগান। তার মানে ওকে আমাকে চা দেখাচ্ছে না, ও আমাকে একটা বাগান দেখাচ্ছে, সেটা চায়ের বাগান। তার মানে এখানে প্রধান কে বলেন এই আমাদের বাগান। তার মানে এখানে কোন পদ প্রধান বলেন পরপদ প্রধান। এরপরে চলে আসে দেখেন বস্তায় বন্দি বস্তা বন্দি। এখন আসলে এই বস্তা বন্দি বলতে আসলে দেখেন বস্তা বন্দি বলতে আসলে কাকে বোঝাচ্ছে? বস্তাকে বোঝায়। ধরেন একটা মানুষকে এখানে ধরেন বস্তায় বন্দি করে রাখা হয়েছে, তার মানে কি বস্তা বোঝাচ্ছে? বস্তা বোঝাচ্ছে বলেন না, আসলে বোঝাচ্ছে বলেন একটা মানুষকে বলছে যে আসলে কি বলেন বন্দি আছে। তার মানে এখানে কে প্রধান বলেন বন্দি প্রধান। দেখেন আমাদের বিভক্তি লোপ পেয়েছে, ওই যে আমাদের সপ্তমী বিভক্তি অন্তঃস্থ লোপ পেয়েছে এবং পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে। কোন সমাস হবে? অবভিয়াসলি তৎপুরুষ সমাস। কোন সমাস বলেন তৎপুরুষ সমাস। তাহলে আমরা বলেছি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। আমাদের বহুব্রীতে বলেছি এটা কোন পদই প্রধান নয়, অন্য একটা পদকে প্রাধান্য দেবে। এরপরে আমরা বলেছি তৎপুরুষ সমাস, যার বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থে প্রাধান্য দেবে। তাহলে আমরা শিখলাম কোনটা দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ। এরপরে আমরা চলে যাব লিখেন দ্বিগু সমাস। কোন সমাস বলেন দ্বিগু সমাস। ওকে, দেখেন এই যে আমরা দ্বিগু সমাস নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন আমরা দ্বিগুতেও বলেছিলাম কোন পদ প্রধান বলেন দ্বিগুতেও আমরা বলেছি এটার পরপদ প্রধান। কোন পদ প্রধান পরপদ প্রধান। এই যে আমাদের দ্বিতকটা আপনারা জাস্ট মনে রাখবেন, দ্বিতে কি দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়, এই তিনটারই পরপদ প্রধান। চলেন আমরা দেখে আসি দ্বিগু। এই দ্বিগুটা জাস্ট মনে রাখবেন পূর্বপদ, সংখ্যাবাচক শব্দ। কি বলেছি বলেন পূর্বপদ সংখ্যাবাচক শব্দ থাকবে। আর মনে রাখবেন পরপদের অর্থের প্রাধান্য দেবে। কি বলেছি বলেন আমরা বলেছি যে পূর্বপদ অর্থাৎ শুরুতে যে পদটা থাকবে সেই পদটা সংখ্যাবাচক শব্দ হবে। কি হবে বলেন সংখ্যাবাচক, অর্থাৎ সংখ্যা বোঝাবে। এরপরে বলেছি পরপদের অর্থের প্রাধান্য দেবে। কোন পদ বলেন পরপদের অর্থের প্রাধান্য দেবে। যদি শুরুতে সংখ্যাবাচক শব্দ এবং পরপদের অর্থের প্রাধান্য দেয় সেইটাই দ্বিগু সমাস। চলেন আমরা এক্সাম্পল দিই। দেখেন আমরা বললাম যে চৌরাস্তা। কি বললাম বলেন চৌরাস্তা। দেখেন এই চৌরাস্তা বলতে আসলে দেখেন চৌ মানে কত বলেন চার। চৌ মানে কত বলেন চার। আর রাস্তা তো রাস্তা পথ, আমরা সবাই এটা জানি। এখন এই চৌরাস্তা বলতে আসলে রাস্তাকে বোঝায় নাকি চারকে বোঝায়? ধরেন আমরা যদি বলি, আমরা বললাম যে এইখানে ধরেন এই যে চারটা রাস্তা এখানে এসে ধরেন মিলিত হয়েছে,
ঠিক আছে, এখন আসলে এইখানে চারকে বোঝাচ্ছে নাকি রাস্তাকে বোঝাচ্ছে? অবভিয়াসলি রাস্তাকে বোঝাচ্ছে। তার মানে দেখেন কোন পদ প্রধান? পরপদ প্রধান। কোন পদ? পরপদ। শুরুতে একটা কি আছে? সংখ্যাবাচক শব্দ আছে। কোন সমাস? দ্বিগু সমাস। চলো আমরা যদি এটার কি বলে আমরা ব্যাস বাক্য লিখলে কিভাবে বলেন? চৌ অর্থাৎ অর্থাৎ কি বলেন? চার রাস্তার সমাহার। কি বলেছি? চার রাস্তার সমাহার। অর্থাৎ এই চৌ মানে কত বলেন? চার রাস্তার সমাহার। সমাহার কি মিলন অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে চারটা রাস্তা এসে যেখানে মিলিত হচ্ছে, তাই তো। এখন কথা হচ্ছে দেখেন চৌরাস্তার কে প্রধান বলেন? রাস্তা প্রধান, কারণ এখানে চারটা রাস্তা এসে মিলিত হচ্ছে। তার মানে এখানে চার প্রধান না। চৌরাস্তা বলতে কি চারকে বোঝাচ্ছে? চার না, আসলে কি রাস্তাকে বোঝাচ্ছে। ধরেন এরপরে যদি আমরা আরো একটা বলি, ধরেন আমরা বলতে পারি, ধরেন আমরা বললাম যে নবরত্ন। কি বললাম বলেন? নবরত্ন। দেখেন নব মানে কত বলেন? নব মানে কত? নয়। নব মানে কত বলেন? নয়। আর রত্ন তো রত্ন, এটা আমরা সবাই জানি। এখন তার মানে আমরা বলতে পারি নব নয়, অর্থাৎ নব অর্থাৎ কি? নয় রত্নের সমাহার। এখন দেখেন এই যে নবরত্ন বলতে আসলে দেখেন নয়কে বোঝাচ্ছে। নবরত্ন বলতে কি আসলে নয়কে বোঝায়? নয়। নবরত্ন বলতে কি আসলে নয়কে বোঝায়? না। দেখেন রত্নকে প্রাধান্য দিচ্ছে। দেখেন শুরুতে একটা সংখ্যাবাচক শব্দ আছে, পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে। কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস বলেন? দ্বিগু সমাস। তাহলে আমরা বলেছি আমরা দ্বিগু সমাস চিনব, শুরুতে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে আর পরপদের অর্থের প্রাধান্য দেবে, সেটাই দ্বিগু সমাস। ওকে, এরপরে যদি আমরা চলে যাই আমরা এরপরে চলে যাব হচ্ছে অব্যয়ীভাব সমাস। কোন সমাস বলে? অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস খেয়াল করেন। দেখেন অব্যয়ীভাব মনে রাখবেন, জাস্ট মনে রাখবেন শুরুতে কি বলেছি বলেন? মনে রাখবেন শুরুতে অব্যয়, অব্যয় বা উপসর্গ থাকবে। কি থাকবে বলেন? উপসর্গ থাকবে। আর এই মনে রাখবেন অব্যয়ীভাবী এমন একটা সমাস যার পূর্ব পদ প্রধান। কোন পদ প্রধান বলেন? পূর্ব পদ প্রধান। শুরুতে অব্যয় বা উপসর্গ থাকবে আর পূর্ব পদ। কোন পদ বলেন? পূর্ব পদের অর্থের প্রাধান্য দেবে। দেখেন আমরা যদি বলি শুরুতে আমরা বলেছি একটা অব্যয় বা একটা উপসর্গ থাকবে আর পূর্বপদ, আর কি বলছি? পূর্বপদের অর্থের প্রাধান্য দেবে। চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। ধরেন আমরা বললাম, ধরেন যে আমরা বলি যে উপজেলা। দেখেন উপজেলা, দেখেন উপ কি একটা উপসর্গ না? উপ একটা কি? একটা উপসর্গ। যে আমরা আমাদের তৎসম উপসর্গ যদি আমরা জানি তাহলে আমরা বলতে পারি যে অপসমনী, অনু, নির্দূর, বিয়োধি, সুউত, পরিপতি, অতি, অভি, অপি, উপ। এই যে আমাদের উপটা কি বলেন? উপ একটা উপসর্গ। উপ একটা কি বলেন? একটা একটা উপসর্গ। দেখেন শুরুতে একটা উপসর্গ আছে। এখন খেয়াল করে উপজেলা। দেখেন উপজেলা বলতে আসলে কি জেলাকে বোঝায়? দেখেন উপজেলা বলতে কি জেলাকে বোঝায়? যদি জেলাকেই বোঝায় তাহলে এখানে উপ দিত না। তার মানে উপজেলা বলতে জেলাকে বোঝায় না। আমরা যদি উপজেলা বলতে বলি আমরা বলবো জেলার কি বলবো বলেন? আমরা বলবো জেলার ক্ষুদ্র। আমরা কি বলবো বলেন? জেলার ক্ষুদ্র বা সদৃশ। দেখেন এই যে জেলার ক্ষুদ্র বা সদৃশ, তার মানে কি উপজেলা বলতে কি জেলাকে বোঝাচ্ছে? উপজেলা বলতে কি জেলাকে বোঝাচ্ছে? না। দেখেন জেলার থেকে ছোট বা জেলার মতো কাউকে, তার মানে এই ক্ষুদ্র বা এই সদৃশ পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। আর এই ক্ষুদ্র বা সদৃশ ব্যবহৃত হয়েছে কার জন্য বলেন? এই উপর জন্য। কার জন্য বলেন? উপর জন্য। তার মানে এই উপজেলা শব্দের উপ এখানে ক্ষুদ্র বা সদৃশ অর্থে ব্যবহৃত হচ্ছে। তার মানে জেলা প্রধান নয়, তাহলে কে প্রধান? উপপ্রধান। কে প্রধান বলেন? উপপ্রধান। আর উপটা আছে কোথায় বলেন? শুরুতে। তার মানে আমরা বলেছিলাম পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে। পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে, তাহলে উপ যেহেতু পূর্বপদ সেহেতু কি তার প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে বলেন? উপপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। ধরেন আমরা আরো কয়েকটা এক্সাম্পল বলতে পারি।
ধরেন যদি আমরা বলি, ধরেন আমরা বললাম যে আপাদ মস্তক, কি বলতে পারি বলেন? আপাদ মস্তক, সরি, ওকে। তাহলে আমরা এটা ব্যাস বাক্য বলে পাই হচ্ছে পা থেকে মাথা, পা থেকে মাথা পর্যন্ত। খেয়াল করেন, পা থেকে আপাদমস্তক, আমরা কি বলেছি বলেন? পা থেকে মাথা পর্যন্ত। তার মানে দেখেন পা থেকে মাথা পর্যন্ত, তার মানে এখানে পা প্রধান নাকি মাথা প্রধান? কাকে বোঝাচ্ছে? পাকে বোঝাচ্ছে। দেখেন আপাদমস্তক বলতে পাকে বোঝাচ্ছে নাকি মাথাকে বোঝাচ্ছে? অবভিয়াসলি দুইটার একটা কেউ না। দেখেন বোঝাচ্ছে পুরো বডিটাকে। কাকে বোঝাচ্ছে বলেন? এই যে পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ এই পুরো বডিটাকে বোঝাচ্ছে। তার মানে এই যে পর্যন্ত আসছে কার কারণে বলেন? এই আ এর কারণে। কার কারণে বলেন? এই আ এর কারণে। তার মানে শুরু আমাদের পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে বলেন? অব্যয়ভাব সমাস। কোন সমাস? অব্যয়ভাব সমাস। ধরেন আমরা বললাম যে আমরণ, কি বললাম? আমরণ, তাহলে কি হবে? মরণ পর্যন্ত। তার মানে কি আসলে মরণকে বোঝায় না? আমরণ বলতে বোঝাচ্ছে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো। তার মানে ওই যে আয়ের অর্থের প্রাধান্য পাচ্ছে। তার মানে কোন পদ বলেন প্রধান? এই আ, অর্থাৎ আ বা উপ, অর্থাৎ পূর্বপদ প্রধান। আর পূর্বপদ প্রধান হয় কোন সমাসের? অব্যয়ভাব সমাস। ঠিক আছে, তাহলে আমরা বলেছি দ্বন্দ্ব সমাস আমরা বলেছি দুইটা পদই প্রধান। এরপরে আমরা বলেছি আমাদের বহুব্রী সমাস। বহুব্রী সমাস আমরা বলেছি যে এটার কোনো পদই প্রধান নয়। তারপরে আমরা বললাম তৎপুরুষ সমাস, যার পরপদ প্রধান। এই যে দ্বিতক, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। আমরা এখনো কর্মধারয় নিয়ে আলোচনা করিনি, আমরা করবো। হ্যাঁ, তার মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারয় তিনটারই পরপদ প্রধান। এরপরে আমরা বলেছি অব্যয়ভাব, যার আসলে পূর্বপদ প্রধান। ওকে, আমরা এরপরে চলে যাব আমাদের কর্মধারয় সমাস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সমাস, সেজন্য আমরা এটা পড়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, চলেন যদি আমরা কর্মধারয় নিয়ে আলোচনা করি। এখানে আসলে কর্মধারারও অনেকগুলো প্রকারভেদ আছে, তো সেই জন্য আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, দেখেন কর্মধারয়, আপনারা জাস্ট মনে রাখবেন এটা তুলনা বোঝাবে। কি বোঝাবে বলেন? তুলনা বোঝাবে, তুলনা বোঝাবে। আর মনে রাখবেন পরপদের অর্থের প্রাধান্য দেবে। কি বলেছি বলেন? তুলনা বোঝাবে, অর্থাৎ সমস্ত পদের মধ্যে একটা তুলনা বোঝাবে, আবার পরপদের অর্থের প্রাধান্য দেবে। তাহলে সেটা কোন সমাস বলেন? সেটা কর্মধারয় সমাস। ধরেন আমরা যদি বলি, এক্সাম্পলে আমরা যদি যাই, ধরেন আমরা বললাম যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। দেখেন সিংহ চিহ্নিত আসন, এটা আমরা সংক্ষেপ করলে পাই কি বলেন তো? আমরা সংক্ষেপ করলে পাই সিংহাসন। কি পাই? সিংহাসন। খেয়াল করেন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আসলে আমরা বুঝতে চেষ্টা করি না, আমরা শুধু মুখস্থ করে যাই। না, আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে পড়বো। চলেন দেখেন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন আসলে দেখেন, সিংহাসন বলতে কি আসলে সিংহকে বোঝায়? সিংহাসন বলতে আসলে কাকে বোঝায় বলেন? দেখেন, এই সিংহাসন বলতে কি সিংহকে বোঝাচ্ছে না, একটা বসার একটা জায়গাকে, অর্থাৎ একটা আসনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে বলেন? সিংহাসন বলতে একটা আসনকে বোঝাচ্ছে, যেটা অনেক গর্জিয়াস, তাই না? যেটা অনেক মানে দামি, যেখানে আসলে রাজা বাদশারা বসতো। তার মানে এই সিংহাসনের কে, দেখেন কে প্রধান বলেন? এই আসন প্রধান। কে প্রধান? আসন প্রধান। তার মানে এখানে মানে ওই আসনটাকে তুলনা করতেছে মানে সিংহের সাথে, আসলে যে অনেক দামি। ঠিক আছে না? তার মানে আমরা কি বলবো? যেটার পরপদ প্রধান এবং তুলনা বোঝালে সেটা কোন সমাস বলেন? কোন সমাস? কর্মধারয় সমাস। দেখেন আমরা আরো একটা বলতে পারি, আমরা যদি বলি যে ধরেন কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো আমরা কি পাই বলেন? আমরা পাই কাজল কালো। কাজলের ন্যায় কালো, কাজল কালো। খেয়াল করেন, দেখেন এখানে আসলে বলতেছে, ধরেন কেউ আমাকে বলল যে তুই হচ্ছে কাজল কালো। তার মানে কি ও আমাকে আসলে কি বললো? ও কি আমাকে কাজল বললো, নাকি ও আমাকে কালো বললো? দেখেন
কাজল কালো বলতে আসলে কি কাজলকে বোঝাচ্ছে? বলতেছে যে আসলে কাজলের মতো কালো, কাজলের মতো কালো। এই যে সিংহের মতো আসল, কাজলের মতো কালো, তার মানে কি তোমরা বুঝাচ্ছে। এবং দেখেন কাজল কালো বলতে আসলে কাকে বোঝাচ্ছে? কাজলকে বোঝায় যে তুই কাজল কালো মানে তুই হচ্ছে কি কাজল? না, বোঝাচ্ছে তুই হচ্ছে কাজলের মতো কালো। তার মানে কে, দেখেন কে প্রধান বলেন? কালো পদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তার মানে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে এবং সমস্ত পদ দ্বারা একটা তুলনা বোঝাচ্ছে। কোন সমাস হবে? অবভিয়াসলি কর্মধারয় সমাস। তাহলে আমরা শুরু থেকে যদি একটু আমরা মনে করার চেষ্টা করি, আমরা বলেছিলাম দ্বন্দ্বে দুইটা পদই প্রধান, বহুব্রীতে বলেছি কোনো পদই প্রধান না। এরপরে আমরা বলেছি তৎপুরুষে পরপদ প্রধান, এই যে দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় তিনটাই পরপদ প্রধান। আর আমরা তৎপুরুষ চিনব কিভাবে বলেন? চিনব বিভক্তির লোপ পাবে। এরপরে আমরা বলেছি দ্বিগু সমাসে যেটা শুরুতে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদের অর্থে প্রাধান্য দেবে। এরপর আমরা বলেছি অব্যয়ীভাব, যার পূর্বপদ প্রধান এবং শুরুতে একটা উপসর্গ বা একটা অব্যয় থাকবে। এরপর আমরা বলেছি আমাদের কর্মধারয় সমাস, যেখানে আসলে তুলনা বোঝাবে। কি বোঝাবে বলেন? তুলনা বোঝাবে এবং পরপদের অর্থের প্রাধান্য দেবে। তাহলে